বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সকলে সুস্থ আছো। আমিও এখন সুস্থ আছি তোমাদের দোয়ায়। তো আজকে তোমাদের নিচ্ছি আমি এমএসসি শ্রেণীর ছাত্রদের ক্লাস। তোমাদের আজকের কোর্স হচ্ছে প্ল্যান্ট ইকোলজি এবং তোমাদের কোর্স কোড হচ্ছে 313005। তো আজকে আমি তোমাদের পঞ্চম ক্লাস নিচ্ছি। আমি তানিয়া তাসমিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বোটানি ডিপার্টমেন্ট, ঢাকা কলেজ, ঢাকা। তো এর আগের ক্লাসগুলোর ধারাবাহিকতায় আজকে আমরা পড়ছি প্ল্যান্টস অ্যান্ড মাইক্রোক্লাইমেট, উদ্ভিদ এবং মাইক্রোক্লাইমেট, এই বিষয়টা কি সেই জিনিসটা সম্পর্কে আজকে আমরা জানব। তো প্রথমেই জানি আমরা যে আসলে মাইক্রোক্লাইমেট বলতে আমরা কি বুঝি। ওয়েদার অ্যান্ড ক্লাইমেট এই দুটো জিনিস কিন্তু একই সূত্রে গাঁথা, কিন্তু দুটো আসলে দুই অর্থে ব্যবহার করা হয়। ওয়েদার বলতে আমরা সাধারণত বুঝি কোনো এলাকার স্বল্প সময়ের যে আবহাওয়াজনিত যে খবরাখবর, তাকে আমরা সাধারণত ওয়েদার বলে থাকি। স্বল্প সময়ের যে তার অবস্থা, আলো, তাপমাত্রা, তার বায়ু প্রবাহ, এটার যে সাময়িক অবস্থা, তাকে সাধারণত ওয়েদার বলা হয়। আর ক্লাইমেট বা জলবায়ু বলতে সাধারণত বোঝানো হয় কোনো এলাকার দীর্ঘদিনের যে গড় যে আবহাওয়ার যে ফলাফল, তার পরিপ্রেক্ষিতে সেই এলাকায় একটা যে সার্বিক অবস্থার সৃষ্টি হয়, তাকে সাধারণত জলবায়ু বলা হয়। তো আজকের টপিকটা আসলে আমার হচ্ছে মাইক্রোক্লাইমেট। মাইক্রোক্লাইমেট বলতে সাধারণত বোঝানো হয় কোনো একটি স্থানের বা কোনো অঞ্চলের জলবায়ুর স্থানীয় পরিবর্তন বা আঞ্চলিক পার্থক্যকে। একে সাধারণত মাইক্রোক্লাইমেট, বায়োক্লাইমেট বা মাইক্রো এনভায়রনমেন্ট, এই তিনটা নামে ডাকা হয়ে থাকে। তাহলে আমি কি বললাম? কোনো অঞ্চলের জলবায়ুর স্থানীয় পার্থক্য বা আঞ্চলিক যে বৈচিত্র্য দেখা যায়, যে পরিবর্তন দেখা যায়, তাকে সাধারণত মাইক্রোক্লাইমেট বা বাংলায় বলতে গেলে অনুজলবায়ু বলা হয়। তো এই মাইক্রোক্লাইমেট সাধারণত কোনো একটা বৃহৎ এলাকার মধ্যে একটি ক্ষুদ্র এলাকাকেও বোঝাতে পারে এবং এর সম্বন্ধে এর যে গুরুত্ব সেটি অপরিসীম, এবং এই ব্যাপারে যেখানে আলোচনা করা হয় তার গুরুত্ব অপরিসীম। আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে বলতে পারি যে কোনো একটি প্ল্যান্টের, কোনো একটি বৃহৎ বৃক্ষের যদি সেটি বিষম পৃষ্ঠ হয়, তার সম্মুখ পৃষ্ঠ এবং পশ্চাৎ পৃষ্ঠের যে একটি পাতারই দুই পৃষ্ঠের যে পরিবেশ, তার ক্ষেত্রে সেটিকে দুই রকমের সেখানে মাইক্রোক্লাইমেট বিরাজ করতে পারে। এটি ক্ষুদ্র পরিসরে দেখা যায় যে তার নিম্নতলে যেখানে ছায়াযুক্ত তলদেশ, সেখানে বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম তার আবাস গড়ে তুলতে পারে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে সেখানে এক ধরনের মাইক্রোক্লাইমেট বা মাইক্রো এনভায়রনমেন্ট গড়ে ওঠে। আবার বৃহৎ পরিবেশেও মাইক্রোক্লাইমেটের কথা বলা যেতে পারে যে কোনো একটি বৃহৎ এলাকার মধ্যেও একটি স্থিতিশীল জলবায়ুর সৃষ্টি হতে পারে তার সামগ্রিক ভৌগোলিক অবস্থার পরিপ্রেক্ষিতে। তখন তাকে সেই বৃহৎ এলাকার সাপেক্ষে সেই ক্ষুদ্র এলাকা, তাকে সেখানে একটি ক্ষুদ্র এলাকা ধরে তাকে তার মাইক্রোক্লাইমেট বলা যেতে পারে। সাধারণত দেখা যায় যে বনভূমির ক্ষেত্রে আলো, তাপমাত্রা এবং বায়ু প্রবাহ সেখানে বিভিন্ন ধরনের মাইক্রোক্লাইমেট তৈরি করে থাকে, এবং এই মাইক্রোক্লাইমেট সাধারণত উদ্ভিদের গঠন এবং কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মাইক্রোক্লাইমেটের যে উপাদানগুলো, সেগুলো ভেজিটেশনের উপর প্রভাব বিস্তার করে। তো মাইক্রোক্লাইমেটের উপাদানগুলো কি? সাধারণত আলো, তাপমাত্রা, বায়ু প্রবাহ, সেখানে যে ধূলিকণা থাকে সেগুলো, যে ডাস্ট থাকে সেগুলো হচ্ছে তার মাইক্রোক্লাইমেটের উপাদান। এবং এইখানে আজকে আমরা আমাদের আলোচনায় করব যে উদ্ভিদের সাথে মাইক্রোক্লাইমেটের সম্পর্ক কি এবং এদের ক্রিয়া প্রতিক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয়। আমরা এভাবে বলতে পারি যে মাইক্রোক্লাইমেট দ্য ক্লাইমেট অফ এ ভেরি স্মল অর রেস্ট্রিক্টেড এরিয়া। আমরা মাইক্রোক্লাইমেটকে বলতে পারি এটা একটা খুব ছোট অথবা কোনো একটা রেস্ট্রিক্টেড এরিয়া, স্পেশালি হোয়েন দিস ডিফার্স ফ্রম দ্য ক্লাইমেট অফ দ্য সারাউন্ডিং এরিয়া। মানে সেই জলবায়ুটা তার চারপাশের জলবায়ু থেকে কতটুকু ভিন্ন, সেটাই হচ্ছে তার মাইক্রোক্লাইমেট। উদাহরণ হিসেবে আমি কোনো হিল এরিয়ার মাইক্রোক্লাইমেটের বর্ণনা দিতে পারি। কোনো হিল এরিয়ার মাইক্রোক্লাইমেটকে যদি আমি দেখাই, বা এখানে লেখা আছে দ্য ক্লাইমেট অফ এ স্মল অর রেস্ট্রিক্টেড এরিয়া, যে সংজ্ঞাটা আমি দিচ্ছি যে দ্য ক্লাইমেট অফ এ স্মল অর রেস্ট্রিক্টেড এরিয়া, মানে আমি প্রথমে তোমাদের একটা উদাহরণ দিয়েছিলাম যে একই প্ল্যান্টের পাতার দুই পৃষ্ঠে দুই ধরনের পরিবেশের সৃষ্টি হতে পারে।
তার ছায়া প্রবণ অঞ্চলের পরিবেশটার মধ্যে অনেক অণুজীব আসতে পারে, তখন সেখানে এক ধরনের মাইক্রোক্লাইমেটের সৃষ্টি হতে পারে। আবার বললাম যে কোনো বৃহৎ বনভূমিতে সেখানে আলো, তাপমাত্রা এবং বায়ু প্রবাহের পার্থক্যের কারণে সেখানে বিভিন্ন স্তরের প্ল্যান্ট জন্মাতে পারে, বিভিন্ন সেখানে লেভেলের প্ল্যান্ট জন্মাতে পারে। এবং এই যে বনভূমিতে যে একটা স্তরায়ন হয়, এই বিষয়গুলো নিয়ে আমি এর আগের ক্লাসে তোমাদের বলেছি যে বনভূমিতে বিভিন্ন স্তরায়নের সৃষ্টি হয়। তো এই স্তরায়নের ফলে সেখানে তার প্ল্যান্ট এবং অ্যানিমেলের মধ্যে অনেক ধরনের ভেরিয়েশন দেখা যায়। এইভাবে একটা রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যেও মাইক্রোক্লাইমেট সৃষ্টি হতে পারে। তাহলে স্মল এরিয়া এবং রেস্ট্রিক্টেড এরিয়া দুই ক্ষেত্রে মাইক্রোক্লাইমেট সৃষ্টি হতে পারে, যেটা সাধারণত ডিফার করে তার সারাউন্ডিং যে ক্লাইমেট সেখান থেকে। আমি এখানে লিখেছি হোয়েন দিস ডিফার্স ফ্রম দ্য ক্লাইমেট অফ দ্য সারাউন্ডিং এরিয়া, মানে তার সারাউন্ডিং, তার চারপাশের যে জলবায়ু তা থেকে তার ওই ক্ষুদ্র এলাকা হোক অথবা একটি বিস্তীর্ণ এলাকা হোক সেটা ডিফার করবে। তার মানে মাইক্রোক্লাইমেট ক্ষুদ্র পরিসরেও হতে পারে, আবার বৃহৎ পরিসরেও হতে পারে। এটাকে বলা যায় as a few square meters or square feet or as long as many square kilometers or square miles, মানে সেইটা তোমার কিছু ক্ষুদ্র স্কোয়ার মিটার অথবা ফিটের মধ্যেও হতে পারে, আবার সেগুলো এত বড় যে কয়েক স্কোয়ার কিলোমিটার অথবা কয়েক স্কোয়ার মাইল পর্যন্ত সেটা বিস্তৃত হতে পারে। আমি আমার দেশেরই একটি উদাহরণ দিতে চাই। যেমন আমি সাধারণত বাংলাদেশের জলবায়ু আমরা বলে থাকি যে এটি সাধারণত উষ্ণ এবং আর্দ্র জলবায়ু। আমাদের দেশের সামগ্রিক যে জলবায়ু সেটাকে আমরা বলে থাকি যে এটা সাধারণত উষ্ণ এবং আর্দ্র জলবায়ু। কিন্তু আমরা যদি এখানে আমাদের এই দেশের কিছু পোর্শনের মাইক্রোক্লাইমেটিক জোনগুলোকে একটু চিন্তা করি, যেমন আমি যদি সিলেট অঞ্চল চিন্তা করি, যে সিলেট অঞ্চলের লালখানে কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়। তাহলে যে এলাকাটায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয় এবং বাংলাদেশের রাজশাহীর নাটোরের লালপুরে হচ্ছে সর্বনিম্ন বৃষ্টিপাত হয়, তাহলে এই দুইটা এলাকা আমার দেশের সামগ্রিক জলবায়ু আমি বলছি উষ্ণ এবং আর্দ্র। কিন্তু আমি এর যদি মাইক্রোক্লাইমেটিক রিজিয়নটাকে ভাগ করি, যে আমার দেখা গেল যে সিলেটের লালখানে সর্বোচ্চ বৃষ্টিপাত হয় আর নাটোরের লালপুরে সর্বনিম্ন বৃষ্টিপাত হয়, তাহলে দেখা যাবে যে ওখানে ময়েস্ট পরিবেশটা, ময়েশ্চারাইজারটা ওখানে বেশি থাকে, কিন্তু এখানে অ্যারিড পজিশন মানে একটু খরা প্রবণ এলাকা হয় এই লালপুর এলাকা। তাহলে এই ভিন্ন ভিন্ন জায়গাগুলো মাইক্রোক্লাইমেট এই যে দুই রকম হয়ে যায়। আবার আমি যদি কোনো হিলি এলাকার মাইক্রোক্লাইমেট লক্ষ্য করি, যেমন যদি কোনো হিলের ক্ষেত্রে লক্ষ্য করি, যেমন আমি এখানে একটা ফিগার আঁকতে চাচ্ছি, যেটা হচ্ছে কি তোমার সাধারণত রেইন ফরেস্টে দেখা যায় যে রেইন ফরেস্টের যদি কোনো হিল থাকে, এরকম যে একটা হিলি এলাকা, একটা হিল আছে, তার হিলের এটা একটা এখানে একটা মাইক্রোক্লাইমেট আঁকছি, যেটা হচ্ছে মাইক্রোক্লাইমেট অফ এ হিল। আমি এখানে লিখে দিলাম মাইক্রোক্লাইমেট অফ এ হিল। এটা সাধারণত রেইন ফরেস্ট এলাকার একটা বায়োম। আমি বললাম কি রেইন ফরেস্ট এলাকার একটা বায়োমের আমি একটা হিল আঁকছি, যেখানে দেখা যায় যে এখানে আমার এটা হচ্ছে, এই পাশটা হচ্ছে শেডি স্লোপ, এই পাশটার হিলটা হচ্ছে শেডি স্লোপ, আর এই পাশের হিল হচ্ছে সানি স্লোপ। তো এখানে সূর্য রশ্মি সরাসরি পড়ছে, এটা সানি স্লোপ, এবং এইটা শেডি স্লোপ। দেখা যায় এখানে শেডির কারণে এখানে ছোট ছোট প্ল্যান্ট জন্মায় একই পাহাড়ের মধ্যে, এই পাশে জন্মাচ্ছে ছোট ছোট প্ল্যান্ট, আর এখানে সাধারণত দেখাচ্ছে বড় বড় বৃক্ষ এখানে জন্মাচ্ছে, এখানে জন্মাচ্ছে আমার বড় বড় বৃক্ষ। তাহলে এইটুকু পরিবেশের মধ্যে আমি এখানে দুই ধরনের মাইক্রোক্লাইমেট দেখতে পাচ্ছি। যে আমার সংজ্ঞার মধ্যে ছিল দ্য ক্লাইমেট ইজ এ ভেরি স্মল অর রেস্ট্রিক্টেড এরিয়া। তাহলে এটা হচ্ছে একটা স্মল এরিয়ার মধ্যে রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে এই যে মাইক্রোক্লাইমেটের সৃষ্টি হতে পারে। যেটা আবার যদি আমি কোনো পাতার কথা বলেছিলাম তখন যেখানে ছিল স্কোয়ার ফিট বা স্কোয়ার মিটার আকারে সেখানে ছিল, কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমি বলেছিলাম অ্যাজ লং অ্যাজ মেনি স্কোয়ার কিলোমিটার্স অর স্কোয়ার মাইলস। এখানে সাধারণত কিন্তু আমি স্কোয়ার কিলোমিটার বা স্কোয়ার মাইলস এই শব্দটা আমি এখানে ব্যবহার করতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে আমার মাইক্রোক্লাইমেট অফ এ হিল, সেখানে কিভাবে আমার একটা মাইক্রোক্লাইমেট বিরাজ করতে পারে। এছাড়াও আমি এখানে এইভাবে এটাকে ইউজ করতে পারি, তোমরা যদি দেখো যে আমি বলতে পারি যে এমন যদি কোনো হিল এলাকা থাকে, এমন কোনো হিল এলাকা যদি থাকে যে তার নর্থ পোর্শনটা, এখানে এই পাশটাকে আমি ধরলাম তার নর্থ পোর্শন, এই পাশটা হচ্ছে তার নর্থ পোর্শন এবং এই পাশটা হচ্ছে তার সাউথ পোর্শন।
সাউথ পোর্শন এই পাশটা, তখন দেখা যায় যে এখানে সানলাইটটা পড়ে ডাইরেক্ট এবং এখানে সানলাইট পড়ে ইনডাইরেক্টলি। তাহলে দেখা যায় যে সানলাইট যেখানে ডাইরেক্টলি পড়ে সেখানে কিন্তু প্ল্যান্টসগুলো অনেক সাবলীলভাবে তাদের বংশ বিস্তার করতে পারে এবং সেখানে প্ল্যান্টসের ভেরিয়েশন থাকে অনেক বেশি। আর যেখানে সানলাইট ইনডাইরেক্টলি পড়ে সেখানে সাধারণত শেডি যেসব প্ল্যান্টস আছে সেগুলো সেখানে ডমিনেটিং করে। এইভাবে হিল এলাকায় কিন্তু এইভাবে মাইক্রোক্লাইমেটকে আমরা বর্ণনা করতে পারি। এছাড়াও একটা চমৎকার মাইক্রোক্লাইমেটের উদাহরণ তোমাদেরকে এখন দিচ্ছি, সেটা হচ্ছে সাধারণত প্যাসিফিক ওশেন যেটা আমাদের আছে, প্যাসিফিক ওশেনের নিকটবর্তী এলাকায় যে পাহাড়ি এলাকা আছে সেইখানে আমি যদি এখানে ধরে নিই যে এখানে প্যাসিফিক ওশেনটা আছে, প্যাসিফিক ওশেন এবং এর নিকটবর্তী এলাকার পাহাড়ি এলাকাটাকে যদি আমি এইভাবে ধরি তাহলে এখানকার আমার উইন্ড ডিরেকশন হচ্ছে এরকম, এখানকার উইন্ড ডিরেকশন হচ্ছে এরকম, যেটা প্যাসিফিক ওশেন থেকে উইন্ডটা আসতেছে এবং এই উইন্ডের ফলে যে ক্লাউডের সৃষ্টি হয় এই ক্লাউডের ফলে কিন্তু এই পাশে বৃষ্টি হচ্ছে এবং এখানে হচ্ছে তোমার ময়েস্ট থাকছে, এই জায়গাটা হচ্ছে ময়েস্ট থাকছে। তাহলে আমার প্যাসিফিক ওশেনের থেকে যে উইন্ড ডিরেকশন আসছে সেখানে ক্লাউড থাকে এবং এখানে বৃষ্টিপাতের ফলে এখানে ময়েশ্চার থাকে, এখানে ময়েস্ট থাকে। কিন্তু এখানে এটা হচ্ছে আমার লিওয়ার্ড পোর্শন বলতে আমি কি বুঝি? এই লিওয়ার্ড শব্দের অর্থ হচ্ছে বায়ু প্রবাহের বিপরীত দিক। আমার বায়ু প্রবাহের দিক হচ্ছে এটা, কিন্তু বিপরীত দিক হচ্ছে ওই পাশের অঞ্চলটা হচ্ছে বায়ু প্রবাহের বিপরীত দিক, ফলে সেখানে কিন্তু তেমন একটা বৃষ্টিপাত হয় না, ফলে এখানে একটা অ্যারিড রিজিয়নের সৃষ্টি হয়। অ্যারিড মানে একটা খরা প্রবণ অঞ্চলের সৃষ্টি হয় এবং দেখা গেছে যে প্যাসিফিক ওশেনের এই পাহাড়ি অঞ্চলের এপাশে যেমন ময়েশ্চারের কারণে তার সবুজ বনাঞ্চল দেখা যায়, ঠিক তার পাহাড়ি অঞ্চলের অপর পাশেই দেখা যায় যে এখানে মোজাভা ডেজার্ট, এখানে মরুকরণ, এখানে মরুময় তার মৃত্তিকা, এখানে এই পাশেই কিন্তু আছে মোজাভা ডেজার্ট। তাহলে আমার দেখা যাচ্ছে যে মাইক্রো ক্লাইমেট একটি এলাকায় কত বিরাট প্রভাব বিস্তার করে। এই পাহাড়ি এলাকার এপাশেই দেখা যাচ্ছে আমার বনভূমি, সবুজ বনভূমি অঞ্চল, আর ওই পাশে দেখা যাচ্ছে তার ডেজার্ট বা অ্যারিড রিজিয়ন। তো এইভাবে আমরা মাইক্রো ক্লাইমেটকে বর্ণনা করতে পারি। আবার দেখা যায় যে কোনো দেশের, বিশেষ করে আমি আমাদের দেশের উদাহরণই বেশি দিতে চাই, আমাদের দেশে দেখা যায় আমরা বলি যে আমাদের স্বাস্থ্যকর স্থান হচ্ছে আমাদের সমুদ্র তীরবর্তী স্থান। সেখানকার দেখা যায় সেখানকার বায়ু প্রবাহ, টেম্পারেচার সবকিছু কিন্তু খুবই কিপ অ্যান্ড কাম, খুবই শান্ত, তারপরে তোমার শরীরের টেম্পারেচারের সাথে সেগুলো মানানসই একটা টেম্পারেচার থাকে। কিন্তু আমরা এই দক্ষিণাঞ্চল থেকে যত উত্তরের দিকে যেতে থাকি তাপমাত্রা কিন্তু তত বৃদ্ধি পেতে থাকে। দেখা যায় যে উত্তরাঞ্চলে গরমের সময় টেম্পারেচার অনেক হাই হয়ে যায়, সেখানে 40 ডিগ্রি সেন্টিগ্রেডও টেম্পারেচার ক্রস করে যায়। কিন্তু আমরা সামগ্রিকভাবে কিন্তু আমাদের দেশের জলবায়ুর বর্ণনা দিতে গেলে কিন্তু বলি যে আমাদের দেশটি একটি উষ্ণ এবং আর্দ্র জলবায়ু যুক্ত অঞ্চলে অবস্থিত। কিন্তু এই সামগ্রিক বৃহৎ জলবায়ুর ক্ষেত্রেও আমার দেশে আমি দেখতে পাচ্ছি ক্ষুদ্র ক্ষুদ্র রিজিয়নে কিছু মাইক্রো ক্লাইমেটের সৃষ্টি হয়েছে এবং এই মাইক্রো ক্লাইমেটের কারণে কিন্তু আমার দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের ভেজিটেশন গড়ে উঠেছে। এখন এখানে কিছু কথা না বললেই নয়, এই যে মাইক্রো ক্লাইমেটের কারণে তোমরা দেখছো আমাদের কোথাও কিন্তু ম্যানগ্রোভ ফরেস্ট আছে, আবার কোথাও ডেসিডিউয়াস ফরেস্ট আছে, আবার কোথাও এভারগ্রিন ফরেস্ট আছে। আমি কিন্তু আগেই বলেছি ডেসিডিউয়াস হচ্ছে পত্রঝরা বনভূমি আর এভারগ্রিন হচ্ছে চিরসবুজ বনভূমি। তো আমাদের ডেসিডিউয়াস বনভূমি কিন্তু মধুপুর এবং শাল ফরেস্ট। এই যে আমাদের ভেজিটেশনের যে এই তফাৎ, তো এটা আমরা দেখছি কি কিছু টপোগ্রাফিক্যাল রিজিয়ন থাকে এবং এই টপোগ্রাফিক্যাল রিজন থাকে এবং তার সাথে ক্লাইমেটিক কিছু রিজনও থাকে, যার ফলে কিন্তু এই ভেজিটেশনের মধ্যে এত বিশাল বৈচিত্র্য দেখা যায়। তো আশা করি মাইক্রো ক্লাইমেট বলতে আমি কি বোঝাতে চেয়েছি তোমরা সেটা বুঝতে পেরেছো। তো এই মাইক্রো ক্লাইমেটের সাথে প্ল্যান্টের কি সম্পর্ক এবং মাইক্রো ক্লাইমেটের কয়েকটি নির্দিষ্ট উপাদানকে এখানে তোমার সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে, যেগুলোর সাথে ভেজিটেশনের কি রিলেশন আছে সেগুলোকে আলোকপাত করা হয়েছে। তা সেই উপাদানগুলোর মধ্যে আছে কি লাইট, টেম্পারেচার, উইন্ড অ্যান্ড ডাস্ট অ্যান্ড গ্যাসেস। তো প্রথমে আছে তোমার লাইট। তো লাইটের আমার মাইক্রো ক্লাইমেটের সাথে লাইটের কি সম্পর্ক? তো 1 নম্বর টপিকটাই আছে আমার লাইট, যে মডিফিকেশন অফ লাইট ক্লাইমেট
বাই ভেজিটেশন। তাহলে আমার 1 নাম্বার টপিকটাই আছে মডিফিকেশন অফ লাইট ক্লাইমেট বাই ভেজিটেশন। তো লাইট ক্লাইমেটকে মানে আমার আলোর যে একটা সামগ্রিক ফলাফল, যাকে আমি লাইট ক্লাইমেট বলি, লাইট ওয়েদার বলছি না, আমি বলছি লাইট ক্লাইমেট, মানে আলোর যে একটা আমি সার্বিক একটা ফলাফল বলবো একটা নির্দিষ্ট সময় পরে, সেটা মডিফাইড হয় কি দ্বারা? ভেজিটেশন দ্বারা। তো ভেজিটেশন কিভাবে এই আলোর ক্লাইমেটকে প্রভাবিত করতে পারে সেটা হচ্ছে তোমার 1 নাম্বার টপিক। তো আমরা সাধারণত জানি যে পৃথিবীর, এই কথাটা বারবারই বলি যে আমাদের সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য। তো সূর্য থেকে এই যে এনার্জিটা, এটাকে অ্যাবজর্ব করতে পারে গ্রিন প্ল্যান্ট, এবং সেটা একটা নির্দিষ্ট লেন্থের তরঙ্গ দৈর্ঘ্য 400 থেকে 750 মিলিমাইক্রন যে লেন্থ, এই লেন্থের রশ্মিকেই সাধারণত প্ল্যান্ট অ্যাবজর্ব করে এবং তার মাধ্যমে সালোক সংশ্লেষণ ঘটায় এবং বৃদ্ধি সাধন করে। যার এই অ্যাবজর্পশন যত বেশি, তার প্রোডাকশন তত বেশি। এই ক্লাসগুলো কিন্তু আমরা আগে করেছি এবং কিছু ক্যালকুলেশনও করেছিলাম। তো যার এই অ্যাবজর্পশন যত বেশি, তার প্রোডাকশন তত বেশি। যার অ্যাবজর্পশন যত কম, তার প্রোডাকশনও তত কম। এবং দেখা যায় যে ছায়াযুক্ত স্থানে সাধারণত এই লাইট অ্যাবজর্পশনটা কম হয় এবং সেখানে সাধারণত দেখা যাচ্ছে সালোক সংশ্লেষণের হারটাও কম। তো দেখা যাচ্ছে, এখন আমি বলেছি যে আজকের এই শিরোনামটা হচ্ছে যে লাইট ক্লাইমেট কিভাবে প্রভাবিত হয় ভেজিটেশন দ্বারা। এখন আমি বলেছিলাম কিছু ঘন অরণ্য থাকে, ঘন অরণ্যের এরকম তাদের যে শীর্ষভাগ থাকে, এই শীর্ষভাগের এই প্ল্যান্টের এই যে শীর্ষভাগ, এটাকে বলা হয় ক্যানোপি। এখন লাইটের ধরন দ্বারা, লাইট কি ধরনের পড়ছে, কত পরিমাণ পড়ছে, তার দ্বারা উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ এবং ক্যানোপির গঠন নির্ভর করে। তাই আমি কি বলছি যে লাইট এর ধরন, লাইটের ধরনটা কিরকম হচ্ছে তার উপর নির্ভর করে উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ এবং ক্যানোপির গঠন। তো দেখা যায় যে কোনো একটা ফরেস্ট এলাকার ক্যানোপি যদি এরকম ডেনড্রয়েড টাইপ হয়, ডেনড্রয়েড টাইপ মানে আমি বলছি ছাতার মতো, ডেনড্রয়েড টাইপ হয়, এবং সেটা যদি ক্রাউন শেপ হয়, ক্রাউন মানে মুকুট আকৃতির যদি হয়, তাহলে আমি কি বলছি যে ক্যানোপিটা যদি ডেনড্রয়েড শেপ, ছাতার মতো হয়, এবং তার শীর্ষভাগ যদি ক্রাউন শেপ হয়, মুকুট আকৃতির হয়, তাহলে আমি তার গ্রোথ ফর্মটা কিরকম দেখলাম। তার গ্রোথ ফর্ম আমি দেখলাম যে সেটা বিশাল আকৃতির বৃক্ষ, তার ডেনড্রয়েড ফর্মের তার ক্যানোপি আছে এবং সেগুলো ক্রাউন আকৃতির। তাহলে সেখানে সানলাইটটা আমার সরাসরি এখানে বেশি পড়বে এই এলাকায়, কিন্তু ভিতরে পাস করবে কম। এটা খুব সহজেই বোঝা যায় যে ভিতরে খুব কম পাস করবে। এটা হচ্ছে গভীর অরণ্যের ক্ষেত্রে। কিন্তু আমি বলেছি যে আমাদের অনেক তৃণ অঞ্চল আছে, যেমন সাভানা হচ্ছে একটা তৃণ অঞ্চল। সেই তৃণ অঞ্চলে কি হয়, সেই তৃণ অঞ্চলে ঘাসগুলো আমার এরকম থাকে এবং উপর থেকে নিচের দিকে আমার টেম্পারেচারের যে লাইটের যে ভেরিয়েশন বা ইন্টেন্সিটি, আমার লাইটের যে ইন্টেন্সিটি, সেটা কিন্তু উপর থেকে নিচের পার্থক্য খুব কম হয়। কিন্তু এখানে আমার লাইট ইন্টেন্সিটি এখানে বেশি, কিন্তু এই তলদেশে কিন্তু কম। তাহলে আমি লাইট ইন্টেন্সিটি দেখলাম যে এখানের লাইট ইন্টেন্সিটির পার্থক্যটা একরকম, আর এখানকার লাইট ইন্টেন্সিটির পার্থক্য অনেক বেশি। এর ফলে এই সমস্ত গভীর অরণ্যে অনেকগুলো লেভেলের সৃষ্টি হয়, এবং প্রত্যেক লেভেলে কি হয়, উদ্ভিদের মধ্যে, উদ্ভিদ এবং প্রাণী ওখানে যেগুলো থাকে তাদের মধ্যে অনেক ভেরিয়েশনের সৃষ্টি হয় এই লেভেলগুলোর কারণে। কিন্তু তৃণাঞ্চলে এত লেভেলের সৃষ্টি হয় না। তা এখানে একজন বিজ্ঞানীর নাম না বললেই নয়, ওনার নাম হচ্ছে, এই বিজ্ঞানীর নাম হচ্ছে বনগার্টনার। উনি 1955 সালে, এই বনগার্টনার নামক সায়েন্টিস্ট 1955 সালে আলোর প্রবেশ্যতা, প্রখরতা এবং তার বেসিসে প্ল্যান্টের কি পরিমাণ উচ্চতা বৃদ্ধি পায় সেটা নিয়ে গবেষণা করেছেন। তাহলে উনি কি করেছেন, উনি আলোর প্রবেশ্যতা, প্রখরতা এবং তার সাপেক্ষে প্ল্যান্টের কি পরিমাণ বৃদ্ধি হয় সেটা নিয়ে গবেষণা করেছেন, এবং গবেষণার ফলাফলকে উনি রিলেটিভ লাইট ইন্টেন্সিটি এবং তার পরিপ্রেক্ষিতে রিলেটিভ প্ল্যান্ট গ্রোথ, এইভাবে উনি প্রকাশ করেছেন। এবং উনি বলেছেন যে প্ল্যান্টের এই যে বৃদ্ধি, এই বৃদ্ধি আলোর প্রখরতার বিপরীত ক্রমে অনুষ্ঠিত হয়, এবং আলোর প্রখরতা সাধারণত নির্ভর করে আলো কোন অ্যাঙ্গেলে পড়ছে তার উপর। আমি কিন্তু অনেকগুলো কথা বলছি, আশা করি যেহেতু এই ক্লাসটা তোমাদের ইউটিউবে থাকবে, তাই তোমরা আমার এই কথাগুলো বারবার শুনে এগুলো আরো বেশি মেমোরাইজ করার চেষ্টা করবে। কারণ আমি বললাম যে
আলোর প্রখরতাটা নির্ভর করে আলো কোন অ্যাঙ্গেলে পড়ছে তার উপর, বা আলো কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো এখানে আমি প্রথম যে ক্লাসগুলোতে পড়েছিলাম যে আলো যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ে তখন তার প্রখরতা সবচেয়ে বেশি থাকে, এবং নিরক্ষীয় অঞ্চলে আলো সাধারণত 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ে। কিন্তু যত আমি তার উত্তর দক্ষিণে যেতে থাকি তত কিন্তু আলোর অ্যাঙ্গেলটা বাড়তে থাকে, এবং এর কোণ, এটা হচ্ছে হলো দ্রাঘিমার সাথে যার যে কোণ, সেই কোণগুলো বাড়তে থাকে। যখন আলোর এই অ্যাঙ্গেলের কোণগুলো বাড়তে থাকে তখন আলোর তীব্রতা কমতে থাকে। এই কথাটাই বমগার্টনার বলছেন যে আলোর প্রখরতা নির্ভর করে তার সে কি পরিমাণ কোণ বা অ্যাঙ্গেল তৈরি করছে তার উপর, এবং এটার দ্বারা নির্ভর হয় যে সেই প্ল্যান্টটা কি পরিমাণ বৃদ্ধি পাবে। তো এই সময়ে আরেকজন সায়েন্টিস্ট, ওনার নাম হচ্ছে নিউম্যান নামক একজন সায়েন্টিস্ট, এবং ওনার সাথে আরো অনেক সায়েন্টিস্ট ছিলেন। এই শব্দগুলো যখন তোমাদের সাথে থাকবে যে নিউম্যান এটাল মানে হচ্ছে আরো, যখন ওনার সাথে অন্য সায়েন্টিস্টরা ছিলেন, একটা দল ছিল, সেই দলটা 1970 সালে কিছু কাজ করছেন। তাহলে নিউম্যান এটাল 1970 সালে একদল সায়েন্টিস্ট নিয়ে কিছু কাজ করছেন দুটা প্ল্যান্টের উপর। সেই দুটা প্ল্যান্ট কি? সেই দুটা প্ল্যান্ট হচ্ছে, তোমরা সবাই চিনো, একটা হচ্ছে গ্লোডিওলাস আর একটা হচ্ছে অ্যাগ্রোস্টেমা। আরেকটা হচ্ছে গ্লোডিওলাস। এই দুইটা প্ল্যান্ট নিয়ে উনি কাজ করেন, এবং উনি এই দুইটা প্ল্যান্টের উপর কাজ করে উনি দেখাতে চেয়েছেন যে এই দুটো প্ল্যান্টে কি পরিমাণ আলো প্রবেশ করে এবং সেখানে কি পরিমাণ আলোর অবলুপ্তি হয়, মানে তারা কি পরিমাণ আলো অ্যাবজর্ব করে। দেখা যায় যে এই অ্যাগ্রোস্টেমা প্ল্যান্টের পাতাটা সমান্তরাল এবং প্রশস্ত, কিন্তু এই গ্লোডিওলাস প্ল্যান্টের পাতাটা চিকন এবং খাড়া। তো দেখা যায় যে এদের এখানে যে ইন্টেন্সিটি, এই লাইট ইন্টেন্সিটি থেকে দেখা যায় যে এরা বেশি পরিমাণ আলো শোষণও করতে পারে না এবং তার প্রবেশ্যতাও কম, কারণ তার যেহেতু পাতাটা সমান্তরাল এবং প্রশস্ত, সেটা ভেদ করে নিচের দিকে কম পরিমাণ লাইট প্রবেশ করতে পারে, ইন্টেন্সিটিটা কম যায়। কিন্তু গ্লোডিওলাস যেহেতু পাতাটা সরু এবং খাড়া চিকন, সেখানে দেখা যায় যে সেখানে আলোর প্রবেশ্যতা এবং অবলুপ্তি অনেক বেশি। তো সারা পৃথিবীতেই এই মডিফিকেশন অফ লাইট ক্লাইমেট বাই ভেজিটেশন নিয়ে অনেক কাজ হয়েছে, এবং আশা করি ভবিষ্যতে আরো কাজ হবে। তো এখানে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে ক্যানোপি ভেদ করেই কিন্তু আলো প্রবেশ করবে, কিন্তু এই যে ক্যানোপি ভেদ করে যে আলো প্রবেশ করবে সেটা নির্ভর করবে ক্যানোপির গঠনের উপর। ক্যানোপিটা কিরকম তার উপর, ক্যানোপির কি মাঝে কি গ্যাপ আছে, সেটা কি একদম লাগানো অবস্থায় আছে, তাদের মাঝে ডিস্টেন্স কি কম, তার উপর নির্ভর করবে সেখানে কি পরিমাণ লাইট প্রবেশ করবে। এবং এক্ষেত্রে একটা জিনিস বলার আছে যে ছায়াযুক্ত স্থানে কি পরিমাণ আলো প্রবেশ করে এবং তার কি পরিমাণ অবলুপ্তি হয়, এ নিয়ে গবেষণা এখনো চলছে, এবং প্রচুর কোশ্চেন এখনো বিজ্ঞানীদের মধ্যে আছে। তারপরও কিছু কিছু অ্যান্সার পাওয়া যায়। যেমন দেখা যায় যে লাল আলোতে সাধারণত ছায়াযুক্ত স্থানের প্ল্যান্টের হাইপোকটাইলের বৃদ্ধি অনেক বেশি হয়, এবং নীল আলোতে ওই সমস্ত ছায়াযুক্ত স্থানের প্ল্যান্টের পাতাগুলোর আকৃতি ছোট ছোট হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা ভেজিটেশন, তার ভেজিটেশনের ভিতরে কি পরিমাণ আলো প্রবেশ করতে দিচ্ছে বা দিচ্ছে না, তার উপর নির্ভর করতেছে একটি ভেজিটেশনে কি পরিমাণ ভ্যারিয়েশন হবে, এবং এই ভেজিটেশনই নির্ণয় করতেছে যে সেখানকার লাইট ক্লাইমেটটা কি পরিমাণ হবে। তাহলে এখন বোঝা যাচ্ছে এই আলোচনা থেকে যে একটা ভেজিটেশন নিয়ন্ত্রণ করতে পারে তার একটি নির্দিষ্ট এলাকার লাইট ক্লাইমেট কিরকম হবে, এবং এই লাইট ক্লাইমেটটাই নিয়ন্ত্রণ করে তার সেখানকার মাইক্রোক্লাইমেট। আচ্ছা, আমার যে নেক্সট টপিক সেটা হচ্ছে টেম্পারেচার প্রোফাইল উইদিন ভেজিটেশন। সেটা কি? টেম্পারেচার প্রোফাইল। নাম্বার 2 হচ্ছে টেম্পারেচার প্রোফাইল উইদিন ভেজিটেশন। তাহলে আমি কি বলছি? টেম্পারেচার প্রোফাইল উইদিন ভেজিটেশন। তো টেম্পারেচার হচ্ছে তাপমাত্রা, আলোর সাথে তাপমাত্রার একটি ঘনিষ্ঠ সম্পর্ক আছে, এটা আমরা জানি। কিন্তু তারপরও প্রোফাইল বলতে এখানে সাধারণত স্তরায়ন বোঝায়। প্রোফাইল বলতে তাপমাত্রার স্তরায়ন, মানে প্রত্যেক ধাপে ধাপে তাপমাত্রার কি পরিবর্তন হচ্ছে সেটাকে বোঝানো হয় প্রোফাইল এখানে। তো কোনো একটা ভেজিটেশনের ভিতরে তাপমাত্রার কি পরিমাণ স্তরায়ন এবং বিস্তার হচ্ছে সেটা দুইটি ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয়। নাম্বার 1 হচ্ছে
সেই ভেজিটেশনের এনার্জি বাজেট ক্যালকুলেশনের মাধ্যমে, এবং নাম্বার 2 হচ্ছে সেখানকার ক্যানোপি স্ট্রাকচার কিরকম, দ্য স্ট্রাকচার অফ দ্য ক্যানোপি, আর নাম্বার 1 হচ্ছে দ্য বাজেট অফ দ্য ভেজিটেশন। তাহলে কোনো স্থানের টেম্পারেচার প্রোফাইল, তাপের স্তরায়ন এবং বিস্তার নির্ভর করে সেই স্থানের ভেজিটেশনের দুটি ফিচার দ্বারা। সেই ফিচার দুটো কি, নাম্বার 1 হচ্ছে যে সেখানকার ভেজিটেশনের এনার্জি বাজেটটা কিরকম, আর নাম্বার 2 হচ্ছে স্ট্রাকচার অফ দ্য ক্যানোপি, সেখানকার ভেজিটেশনের ক্যানোপির স্ট্রাকচারটা কিরকম। তো সাধারণত আমরা যদি একটা গল্পের ছলেও বলি যে কোনো একটা স্থানের দেখা গেল যে একটা তৃণভূমি স্থান, সেই তৃণভূমি স্থানের যে তৃণগুলো আছে তাদের পাতাগুলো সাধারণত খাড়া খাড়া এবং বাতাসে আন্দোলিত হতে পারে, সেটার এক ধরনের এনার্জি বাজেট হতে পারে। আবার এর সাথে যদি আমি কম্পেয়ার করি যে সমান্তরাল প্রশস্ত পল্লবযুক্ত বিরুৎ এবং গুল্ম কোনো একটা এলাকা, তার যদি এনার্জি বাজেট আমি কম্পেয়ার করি দেখা যাবে ভিন্ন। আবার এই দুটো এনার্জি বাজেটের সাথে আমি যদি কোনো একটা অরণ্য অঞ্চলের এনার্জি বাজেটকে চিন্তা করতে যাই তাহলে সেটা দেখা যাবে আবার ভিন্ন। সাধারণত আলোর সাথে তাপমাত্রার একটা সম্পর্ক আছে, এটা তোমাদের আমি আগে বলেছি। এবং ঘাস জাতীয় যে সমস্ত তোমার ভেজিটেশন আছে, যেমন সাভানা যেটা বললাম আমি, যে তৃণ অঞ্চল যেটা ঘাস কিন্তু মাটি থেকে মাত্র কয়েক সেন্টিমিটার উঁচু হয়, এবং এই ঘাস মাটি থেকে কয়েক সেন্টিমিটার উঁচু হয় বলে ঘাসের ভিতর দিয়ে খুব সহজেই লাইট উপর থেকে নিচ পর্যন্ত প্রবেশ করতে পারে, এবং ইন দ্য মিন টাইম সেখানে কিন্তু কিছু বায়ু প্রবাহ থাকে, এবং বায়ু প্রবাহের উপর কিন্তু এই তৃণ অঞ্চল তেমন একটা প্রভাব ফেলতে পারে না, যেটা আমরা নেক্সট টপিকে দেখব যে অরণ্যের বায়ু প্রবাহ কিন্তু অনেক প্রভাব ফেলে সেই বায়ু প্রবাহের উপর। কিন্তু তৃণ এলাকার ঘাসগুলো যেহেতু সরু এবং লম্বা এবং তারা সহজে বাতাস দ্বারা আন্দোলিত হয়, ফলে তাদের মুভমেন্টের কারণে কিন্তু লাইটের যে স্তরায়ন সেটা তেমন একটা হয় না। এই ক্ষেত্রে ওয়াটার হাউস নামক একজন সায়েন্টিস্ট 1955 সালে উনি বলছেন যে উনি একটা তৃণভূমি নিয়ে কাজ করছেন, যেখানকার উনি বলছেন যে উনি এই তৃণভূমি অঞ্চলের যে টেম্পারেচার প্রোফাইল সেটা উনি ক্যালকুলেট করবেন। টেম্পারেচার প্রোফাইলটা উনি সুন্দর করে লিপিবদ্ধ করবেন এবং সেটা ওনার গবেষণালব্ধ আকারে রিসার্চ পেপার আকারে সেটাকে প্রকাশ করবেন। তো উনি প্রথমে সেখানকার টেম্পারেচার যে বাজেট সেটা বের করেন। বাজেট বের করার পরে উনি দেখেন উনি যে তৃণভূমিটা নিয়েছিলেন সেটা ছিল প্রায় 50 সেন্টিমিটার উঁচু উঁচু কিছু ঘাস। তো উনি দেখেন যে 30 সেন্টিমিটারের পর থেকে তাপমাত্রার তেমন একটা পার্থক্য উনি দেখতে পাননি, এবং মাটির কাছাকাছি এলাকায় দেখা যায় যে তাপমাত্রা তেমন একটা বেশি থাকে না এবং কম থাকে। কিন্তু যদি কোনো, উনি আবার সেই সময় বলছেন যে যদি কোনো তৃণ বিবর্জিত এলাকার উনি এই টেম্পারেচার প্রোফাইলটা করতেন, দেখতেন যে মাটিটা যেহেতু সরাসরি সানলাইট পায় সেজন্য তার হিট অনেক বেশি। এই সময়ে ওনার সমসাময়িক সময়ে আবার একজন সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে নরম্যান হলো গিয়ে 1957 সালে নরম্যানও ঠিক এই ওয়াটার হাউসের সমসাময়িক সময়ে কাজ করেছেন, এবং উনি বলছেন যে মাটিতে সাধারণত যদি কোনো ঘাস না থাকে, উনি যে কথাগুলো বলছেন সেগুলোর মধ্যে বলেছেন যে মাটিতে যদি সাধারণত সেরকম একটা ঘাস না থাকে তাহলে মাটির টেম্পারেচার বেশ হাই হয়ে যায়। কিন্তু সাধারণত উনি এখানে এই কথাটা বলছেন যে যদি কোনো অরণ্য অঞ্চলের ক্ষেত্রে এটা আমি ক্যালকুলেশন করতে চাই, দেখা যাবে যে তার ক্যানোপি অধিকাংশ হিট অ্যাবজর্ব করলেন। নরম্যান কি বলেছে যে যদি আমি কোনো অরণ্য অঞ্চলের হিট বাজেটটা ক্যালকুলেশন করতে চাই, দেখা যায় যে তার ক্যানোপি অঞ্চল অধিকাংশ লাইট অ্যাবজর্ব করে নেয় এবং সেখানকার হিট থাকে অনেক বেশি, যেই হিটের তুলনায় সেই অরণ্যের ভূমির হিট থাকে অনেক কম। ফলে টপ অফ দ্য ক্যানোপি এবং যে সয়েল তার মধ্যে কতগুলো তাপের স্তরায়নের সৃষ্টি হয়। এই স্তরায়নের ফলে সেখানে বিভিন্ন ধরনের মাইক্রোক্লাইমেটের সৃষ্টি হয়, এবং এই মাইক্রোক্লাইমেটের সাথে খাপ খাওয়ানোর জন্য সেখানে বিভিন্ন ধরনের অ্যানিমেল এবং মাইক্রো অর্গানিজমের আবির্ভাব ঘটে। তো এই কথাটা বলছেন হচ্ছে নরম্যান 1957 সালে। তারপরে এর আগে যে একজন আমি সায়েন্টিস্টের নাম দিয়েছিলাম, সেই সায়েন্টিস্টের নাম ছিল বামগার্টনার। উনি আবার একদল সায়েন্টিস্ট নিয়ে 1956
1956 সালে এই যে মধ্যবর্তী সময়, এই দুইজনের মধ্যবর্তী সময়ে উনি কিছু কাজ করছেন এই টেম্পারেচার প্রোফাইল নিয়ে। তো টেম্পারেচার প্রোফাইল নিয়ে উনি যে কাজ করছেন সেখানে উনি বলছেন যে টেম্পারেচার প্রোফাইল নিয়ে উনি যে কাজ করেছেন সেখানে উনি বলছেন যে বায়ু প্রবাহ ক্যানোপির টপে থাকে একরকম, আর ভূমির কাছাকাছি গভীর অরণ্যে থাকে আরেক রকম। তো উনি এতটুকুই বলছেন যে বায়ু প্রবাহ ক্যানোপির শীর্ষে থাকে একরকম আর ভূমির কাছাকাছি থাকে আরেক রকম। যেহেতু বায়ু প্রবাহ একটা অনেক বড় ব্যাপার এই লাইট ট্রান্সমিশনের ক্ষেত্রে, যেটা আমরা তৃণভূমিতে দেখলাম যে সেখানে সেটা আন্দোলিত হয় বলেই কিন্তু সেখানকার টেম্পারেচার প্রোফাইলটার ডিফারেন্সটা তেমন একটা হয় না। কিন্তু অরণ্যভূমিতে যেহেতু বায়ু প্রবাহ ক্যানোপির শীর্ষে একরকম থাকে এবং ভূমির কাছাকাছি আরেক রকম থাকে, ফলে লাইট ইন্টেন্সিটি দুই জায়গায় দুই রকম হয় এবং এর ফলে এখানে অনেক ধরনের তাপের স্তরণের সৃষ্টি হয়। তো আমরা এখানে যদি সাধারণত দেখা যায় যে আমরা একটা গ্রাফের মতো যদি আঁকি, যে এরকম একটা প্ল্যান্ট, তার হলো গিয়ে দেখা যাচ্ছে টেম্পারেচার আমি এখান থেকে নিলাম 0, এখানে 10, এখানে 20, এখানে 30 নিলাম, আর এর উচ্চতাটা দিলাম আমি মিটারে, উচ্চতা দিলাম মিটারে। দেখা যাবে যে দিনের বেলা যখন হলো গিয়ে আমি দিলাম যে রাত 4টার দিকে সেখানে টেম্পারেচার এরকম থাকে এই ক্যানোপি এলাকায়, আবার দেখা যায় যে দুপুর 2টার দিকে তার তাপমাত্রা এখানে একটা গ্রাফ শো করে। তার মানে বোঝা যাচ্ছে যে ক্যানোপি এলাকার টেম্পারেচারটা ভ্যারিয়েশনটা বেশি হয়, কারণ সেখানে হিটটা সরাসরি এসে পড়ে, আর সেই হিট ক্যানোপি ফেস করে যখন নিচে আসতে পারে না, তাহলে সেইখানকার হিটটা সেই জন্য কম থাকে। তো এইভাবে টেম্পারেচার প্রোফাইল একটা বের করা যায়। এরপরে তোমাদের সিলেবাসের যে টপিকটা আছে সেটা হচ্ছে মুভমেন্ট অফ এয়ার অ্যাবোভ দ্য গ্রাউন্ড অ্যান্ড উইদিন ভেজিটেশন। তাহলে কি আছে? মুভমেন্ট অফ এয়ার। নাম্বার 3 হচ্ছে মুভমেন্ট অফ এয়ার অ্যাবোভ দ্য গ্রাউন্ড and within vegetation। তার মানে আমার বায়ু প্রবাহ কিরকম হয় গ্রাউন্ডের উপরে এবং ভেজিটেশনের ভিতরে। তো এই যে আমি তোমাদের বলেছিলাম যে মাইক্রো ক্লাইমেটের কিছু প্যারামিটার আছে, এই প্যারামিটারগুলো কিভাবে ভেজিটেশনের সাথে সম্পর্কযুক্ত এবং পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে, এই জিনিসটাই কিন্তু আজকের ক্লাসে আমরা আলোচনা করছি। তো বায়ু সাধারণত কি হয়? বায়ুর আনুভূমিক প্রবাহকে আমরা কি বলি? বায়ু প্রবাহ। বায়ুর আনুভূমিক প্রবাহকে সাধারণত বলা হয় বায়ু প্রবাহ। তো দেখা যায় যে বায়ু সাধারণত মাটির কাছাকাছি জায়গায় তেমন একটা জোরে প্রবাহিত হয় না। এটা তোমরা নিজেও অনুভব করতে পারবে। এর কারণ হচ্ছে তার ভূমির সাথে সংঘর্ষ হয়, একটা ডিরেকশন হয়, এছাড়া ভূমির কাছাকাছি যে জিনিসগুলো থাকে সেটার সাথে তার সংঘর্ষ হয়। কিন্তু উপরের দিকে যখন বায়ু জোরে প্রবাহিত হয় তখন সে কি করে? উপরের যে হালকা বায়ু সেটাকে নিয়ে নেয় এবং মাটির উপরের ভাগের কিছু যে ধূলিকণা সাবস্টেন্স সেগুলোকেও নিয়ে নেয়। এর ফলে যদি কোনো শীত প্রধান অঞ্চলে রাতের বেলা জোরে বায়ু প্রবাহিত হয় তাহলে কিন্তু সেখানে তুষারপাত এবং বরফকণা কম জমা হয়। তো এই বায়ু প্রবাহের ক্ষেত্রে দেখা যায় যে এর আগের লেকচারগুলোতে আমি যেটা বললাম যে ক্যানোপির কারণে বায়ু প্রবাহটা কিন্তু কি হয়? উপর থেকে নিচের দিকে আসতে পারে না। সেখানে একটা একটা বায়ু প্রবাহের একটা স্তরায়নের সৃষ্টি হয়। দেখা যায় যে ভূমির কাছাকাছি এলাকায় বায়ু প্রবাহটা কম থাকে। ফলে কি হয়? ফলে দেখা যায় যে আমার কোনো একটা অরণ্যভূমির পাশের পরিবেশ অপেক্ষা অরণ্যভূমির ভিতরের যে আর্দ্রতা এবং তাপমাত্রা সেটা স্থিতিশীল থাকে, এবং এই স্থিতিশীল পরিবেশ সেই বনভূমির ভিতরে একটা নিজস্ব মাইক্রোক্লাইমেটের সৃষ্টি করে, যা তার জীবগুলোর জন্য বেনিফিশিয়াল বা তোমরা বাংলায় হিতকর বলতে পারো। তাহলে কি বললাম যে সেই বায়ু প্রবাহের যে স্তরায়নটা সেখানে সৃষ্টি হয়, এর ফলে সেখানে একটা আপেক্ষিক আর্দ্রতা এবং তাপমাত্রার একটা ব্যালেন্স সেখানে বজায় থাকে, যার ফলে সেখানে বায়ু প্রবাহের একটা নির্দিষ্ট ধরনের মাইক্রোক্লাইমেট গড়ে ওঠে। এবং এই মাইক্রোক্লাইমেটের ফলে সেখানকার যে জীবগুলো থাকে তারা তাদের সেই নিজস্ব পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেয়, এবং এটাই তার জন্য একটা হিতকর পরিবেশ। তো এরপরে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে
distribution of dust and gases, distribution of dust and gases on area. আচ্ছা, আমরা সাধারণত ডাস্ট এবং গ্যাস বলতে কি বুঝে থাকি? ডাস্ট বলতে আমরা বুঝি ধূলিকণা, এবং গ্যাসের মধ্যে এখানে আমি বলতে চাই কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, এই যে গ্যাসগুলো, এগুলো তো এগুলো সাধারণত কোথা থেকে সৃষ্টি হয়? এগুলোর সৃষ্টি হয় ধূলিকণা মাটি থেকে আসে, এবং আমাদের চারপাশের যে কলকারখানা আছে সেখান থেকে সাধারণত এই যে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এই যে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, এই যে গ্যাসগুলো, এগুলো সাধারণত আমাদের আশেপাশের যে কলকারখানা সেগুলো থেকে উৎপন্ন হয়। এখন এগুলো ডিস্ট্রিবিউশন কিভাবে নির্ভর করে, যে এই ডিস্ট্রিবিউশনটা দিনে রাতে, এটা কিন্তু আমাদের ব্যক্তি জীবনের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে জড়িত। তোমরাও তোমাদের পারিপার্শ্বিক নিজের জীবন দিয়ে অনুভব করবে যে এই যে ডিস্ট্রিবিউশনটা, এই যে আমরা যে শহর এলাকায় আছি সেখানে এই গ্যাস এবং ডাস্টের ডিস্ট্রিবিউশন কীরকম, গ্রাম এলাকায় এই গ্যাস এবং ডাস্টের ডিস্ট্রিবিউশন কীরকম, এটা আসলে জানা খুব দরকার। সাধারণত বিদেশের কান্ট্রিগুলোতে বেশিরভাগ আবাসিক এলাকাগুলো হয় কিন্তু ফ্ল্যাট সিটি। ফ্ল্যাট সিটির ক্ষেত্রে দেখা যায় যে এই যে ডাস্ট এবং গ্যাস, এটা কিন্তু আসলে ভূমির কাছাকাছি খুব কম থাকে, কারণ বায়ু সাধারণত উলম্ব এবং পার্শ্বভাবে প্রবাহিত হয়। আমি কি বললাম? উলম্ব এবং পার্শ্বভাবে প্রবাহিত হয়। আমি যদি একটা ছবি আঁকি, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি যদি একটা গ্রাফের মতো আঁকি, এখানে দিচ্ছি আমি টাইম অফ ডে, এখানে আমি বিভিন্ন সময় দিচ্ছি 0, এখানে দিলাম 12, এখানে দিলাম 0, এখানে দিলাম 12, এটা হচ্ছে দুপুর 12টার সময়। আর এখানে আমি দিচ্ছি ডাস্ট particles 10⁻³ পার লিটার, এবং এখানে আমি দিচ্ছি 10, 20, 30, 40, 50। দেখা যায় যে এই ডাস্টগুলো সাধারণত দিনের মধ্যভাগে এদের পরিমাণ কম, কিন্তু রাতের বেলা এই ডাস্ট এবং এই গ্যাস এবং ডাস্ট এগুলো ভূমির কাছাকাছি বেশি থাকে। এর কারণ কি? দিনের বেলা শুধুমাত্র বায়ু প্রবাহের জন্যই না, শহর এলাকায় দিনের বেলা দেখা যায় যে গাড়ি ঘোড়া চলাচল করে, বিভিন্ন মুভমেন্ট থাকে। এই মুভমেন্টের ফলে যে গ্যাস এবং ডাস্টগুলো থাকে সেগুলো আন্দোলিত হয় এবং উপরের দিকে উঠে যায়, এবং উপরের দিকে উঠে গেলে দেখা যাচ্ছে যে এগুলো কিন্তু উপরের দিকে বেশি উঠে যায়, যেটা রাতের বেলা সাধারণত উপরের দিকে বেশি উঠে যায়, এবং রাতের বেলার পরিমাণও কম থাকে। তো এই ডাস্ট এবং গ্যাসগুলো সাধারণত দিনের বেলায় ভূমির কাছাকাছি এলাকায় বেশি থাকতে পারে না। এর কারণ হচ্ছে বায়ু প্রবাহ এবং বিভিন্ন জিনিসের আলোড়নের কারণে এগুলো ভূমির কাছাকাছি বেশি থাকতে পারে না। ঠিক তেমনি কোনো ভেজিটেশনের এলাকায় দেখা যায় যে তার প্রবাহটা যখন বায়ুর নিচের দিকে থাকে তখন সেখানে ধূলিকণা বেশি থাকতে পারে না। যেমন অরণ্য অঞ্চলে তো আমার বায়ু প্রবাহ কিন্তু ভূমির কাছে কম, কিন্তু সেই পর্যন্ত কিন্তু আমার সানলাইট কম আসে দেখে সেই জায়গাটা শেডি এবং ময়েস্ট অবস্থায় থাকে, ফলে তার সয়েলের যে ক্ষয় বা ইরোশন বা ডাস্ট সৃষ্টি সেটা হয়ই কম। এটা অরণ্যভূমির ক্ষেত্রে। আবার তৃণভূমির ক্ষেত্রে আমি বলছি, তৃণভূমির ক্ষেত্রে তার মাটিকে আঁকড়ে ধরার ক্ষমতা যেহেতু কম, সেখানে তাই কিছু ডাস্ট সৃষ্টি হলেও, এবং যেহেতু তৃণভূমিটা আন্দোলিত হয় বাতাসের কারণে, সেখানে সেই ডাস্ট উড়ে যেতে পারে। তাহলে এটা গেল আমার কোনো ভেজিটেশন, কোনো ফরেস্টের ক্ষেত্রে, কোনো তৃণভূমির ক্ষেত্রে। আবার আমি যদি কোনো লোকালয়ের ক্ষেত্রে চিন্তা করে থাকি, তো লোকালয়ের ক্ষেত্রে দেখা যায় যে কোনো বিজি শহর এলাকা, সেখানে দেখা যায় যে সাধারণত দিনের বেলা বাতাসের কারণে ভূমির কাছাকাছি এলাকায় কোনো যানবাহনের সংঘর্ষের কারণে, কোনো আলোড়নের কারণে, অত্যধিক পপুলেশনের মুভমেন্টের কারণে এই ভূমির কাছাকাছি এলাকাটায় ডাস্ট এবং গ্যাসের পরিমাণ কম থাকে। কিন্তু রাতের বেলা যেহেতু এই মুভমেন্টগুলো কমে আসে, বায়ু প্রবাহের গতিটা কমে আসে, ফলে এগুলো তখন রাতের বেলা এগুলো তখন জমা হয় এবং একটা ধোঁয়াশার মতো সৃষ্টি করে। তবে উদ্ভিদ কিন্তু এই
ধুলাকে প্রশমিত করতে পারে, দূষক পদার্থগুলোকে স্তিমিত করতে পারে এবং এই পরিবেশকে বিশুদ্ধ করতে পারে। তাহলে আমরা আজকের আলোচনা থেকে দেখলাম যে আজকে আমরা কি করলাম, আজকে আমরা পড়লাম যে হোয়াট ইজ মাইক্রোক্লাইমেট এবং মাইক্রোক্লাইমেটের যে প্যারামিটারগুলো আছে এই প্যারামিটারগুলো কিভাবে ভেজিটেশনের প্ল্যান্টের সাথে নিজের সম্পর্ক বজায় রাখে, পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি করে, কিভাবে তৃণভূমি এবং অরণ্যিক স্তরায়নের সৃষ্টি হয়, এই সমস্ত জিনিসগুলো আমরা আজকের এই আলোচনা থেকে জানতে পারলাম। আশা করি তোমরা এর দ্বারা উপকৃত হবে এবং আগামী ক্লাসে আমরা সবাই যাতে সুস্থভাবে অংশগ্রহণ করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।